আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, আর্থসামাজিক সম্পর্ক কি, প্রাণ প্রকৃতি পরিবেশ কি, এবং কি করে আমরা এগুলো পলিটিক্যালি ডিল করবো, রাজনৈতিক ভাবে এগুলোকে মোকাবেলা করার পদ্ধতি কি, এটা আমাদের বুদ্ধিবৃত্তিকটা আমাদের অত্যন্ত স্পষ্ট। তেমনি একটু দুর্ভাগ্য আমাদের, এটাতে দোষ নাই, কেন যে কোনো জনগোষ্ঠী অনেক লড়াই সংগ্রাম করে শেখে, আমাদের তরুণদের মধ্যে এই ব্যাপারটা ছিল না। না থাকার কারণে আমরা অনেক সময় ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি, কিন্তু মূল কাজটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পরে পুরনো যে সংবিধান, সে সংবিধানের অধীনে আমরা আবার এই পুরো অভ্যুত্থানকে আমরা ঢুকিয়ে দেই না, এই কাজটা আমরা করেছি। মানে 5ই আগস্টের পর আমাদের উচিত ছিল নতুন একটি গঠন, মানে ধারণাটা হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন অনুবাদ কিন্তু সংবিধান না। সংবিধান লেখে ঔপনিবেশিক শক্তি, যারা আমাকে শাসন করবে, আমাকে শাসন করতে চায়, তার জিনিস আমাকে চাপিয়ে দিতে চায়। আর এতক্ষণ আমরা আলোচনা করছি আমরা কি করে আমাদের দেশকে গঠন করবো, দুটো এক জিনিস। মানে সংবিধান শব্দটা যখন আপনি ব্যবহার করবেন তখন আমি বুঝবো আপনি একটা কলোনাইজড মাইন্ড, আপনি অলরেডি একটু উপনিবেশিত মন, আপনি নতুন করে চিন্তা করতে অক্ষম। মানে জনগণ কিন্তু গঠন করে, জনগণ কখনো এই সংবিধান প্রণয়ন করে। সংবিধান একটা আলাদা দিক, আইনগত দিক, কিন্তু গঠনটা শুধু আইনগত দিক না, যেটা আলোচনা একটু আগে শুনেছেন। মানে গঠন মানে আমার অর্থনৈতিক সম্পর্ক কি হবে, আমার প্রাণ পরিবেশ কি হবে, আমার কৃষি ব্যবস্থা কি হবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আমার শিক্ষা ব্যবস্থা কি হবে, এবং এই বিভিন্ন দিকগুলো আমি যদি করতে চাই তাহলে আমার কিছু নীতিগত দিক আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে। তো এইটা কিন্তু আমরা 5 তারিখে করতে পারিনি। 5 থেকে 8 তারিখটা ছিল একটা আমাদের কোনো প্রকার সরকার ব্যবস্থা কার্যত ছিল না। তখনও যারা আমাদেরকে দাবি করতেন যে যে কোনো দেশ চালাতে গিয়ে সংবিধান লাগে, কোনো আইন লাগে, এই যে তথাকথিত আইনের কথা বলে, আইনের ধোঁয়া তুলে জনগণের গণ অভ্যুত্থানকে এই হরণ করা, গণক্ষমতা তৈরির যে শক্তি ঐতিহাসিকভাবে হাজির হয়, এটাকে হরণ করবার একটা নজির, ঐতিহাসিক নজির আমরা বাংলাদেশে দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি জানি না আগামী কয়েক দশক আমাদেরকে আবার লড়াই করতে হয়, এটা ব্যাপারে আমি নিশ্চিত। এবং ইতিমধ্যে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের আরো বেশি হতাশ করে। আমি হতাশ নই, আমি সারা জীবন কখনো ছিলাম না। কারণ যখন আমার যে বইটা বেরিয়েছে 2023 সালে গণ অভ্যুত্থানের গঠন, এবং তারপরে বারবার আমি গণ অভ্যুত্থানের কথা বলেছি যে গণ অভ্যুত্থানের জন্য আমরা এই জনগণ তৈরি হয়েছে। অনেকে তখন হাসাহাসি করেছে, আমার বিরুদ্ধে নানা রকম ক্যাম্পেইন চলেছে, এখনো নানা রকম প্রচার চলে, কিন্তু আমরা তো গণ অভ্যুত্থানের কথা বলেছি এবং তরুণরা এটা শুনেছে, তাদের মনের মধ্যে দাগ কেটেছে, তারা কিন্তু এত বিশাল একটা কাজ করেছে। আজকে সবচেয়ে বড় বিপদের জায়গা হচ্ছে এই তরুণদেরকে আগামী যে হামলা তাদের উপর হবে ওদেরকে আমরা রক্ষা করবো কিভাবে। কারণ আমরা কিন্তু এই সংবিধানের ভেতরে ঢুকে দিয়েছি আমাদের গণঅভ্যুত্থান, এবং এটা করার পরে আমরা কাদের সঙ্গে কথা বলছি রাজনৈতিক দল যারা দাবি করছে রাজনৈতিক দল, কিন্তু তারা তো রাজনৈতিক দল কিনা এই বিচার আমরা করছি না। কারণ যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করেন তাহলে আপনি কি করে ঠিক করবেন কে রাজনৈতিক দল আর কে রাজনৈতিক দল নয়? তার জনগণই উত্তর করেছে। এবং এই রাজনৈতিক দলগুলোকে সিম্পলি লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি নাকি আসলে তার একটা পলিটিক্যাল পরিবর্তন চায়, আমরা তো নিশ্চিত না। আজকে যখন ডক্টর ইউনূস তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু একবারও তাদেরকে বলেন নাই যে তোমরা নিজেরা নির্বাচন করে আসো। নির্বাচন চাচ্ছ আমাদের কাছে, ভালো কথা, তো তোমরা নিজেরা নির্বাচন করে আগে তোমাদের এটা ঠিক করে আসো। তাহলে এই যে ব্যাপারগুলো রয়ে গেছে, তরুণরা এই ব্যাপারটা খেয়াল করছে না। কারণ আমি তরুণদের ব্যাপারে আমি অসম্ভব রকমের ব্যাপারে চিন্তিত। কারণ আমাদেরকে বারবার বলবো যে তাদের নিজেদের সুরক্ষা তারা নিজেরা নিশ্চিত করতে না পারে, আমরা যারা তাদেরকে বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা খোলা মনে বলা এবং অনেক ঝুঁকি নিয়ে বলা, আমরা এটা বলে যাচ্ছি যেন ইতিহাস সাক্ষী থাকে। আজকে আপনাদের এখানে এসে এই কথাগুলো বলছি তাতে হিস্টোরিক্যাল আমরা সাক্ষী থাকতে পারি। কারণ যদি 8 তারিখে আমাদের কি করার ছিল, ডক্টর ইউনূস যে অন্যায়টা করেছেন সেটা হলো যে তাকে আমরা সমর্থন করি। আমার সমালোচনা শুনে কিন্তু আপনি ভাববেন না যে আমি তার বিরোধী লোক, আমি তাকে 100% সমর্থন করি। এমনি তিনি জনগণের দ্বারা নির্বাচিত, আমাদের রক্ত দিয়ে শহীদ হয়ে তাকে আমরা বসিয়েছি। ফলে তার কিন্তু জনগণের প্রতি
তার অধিকার থাকার কথা ছিল রাজনৈতিক দলের প্রতি। তো তিনি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন, জনগণের সঙ্গে তিনি কথা বলছেন। তুমি জনগণের সঙ্গে কথা বলছেন না? আমি তো দেখিনি তিনি কোনো জনসভায় জনগণের কাছে গেছেন বা তার আমলাদেরকে তিনি বলেছেন যাও তোমরা আচ্ছা গ্রামে যাও, উপজেলায় যাও, জেলায় যাও, ডিসিকে বলতেন যাও তোমরা জনগণের সঙ্গে কথা বলো। জনগণের অভিপ্রায়টা কি যার জন্য তিনি গণঅভ্যুত্থান করেছে, কোথায় সে অভিপ্রায় আমরা জানি না। কারণ কেন অভিপ্রায়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইভেন বাংলাদেশের এই বিদ্যমান সংবিধান যদি আপনারা পড়েন দেখবেন সেখানে পরিষ্কার লেখা আছে কি যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় গঠনতন্ত্র। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি কি? তাহলে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি তো আমরা দেখেছি 5ই আগস্ট। এটাকে গণতন্ত্র বলে। গণতন্ত্র বলে নির্বাচনকে গণতন্ত্র বলে না। আমি কদিন থেকে বলছি নির্বাচন দ্বারা গণতন্ত্র হয় না। অনেক রাজনৈতিক দল আমার উপর বলছে হ্যাঁ আপনি তো কি বলেন কি নির্বাচন চান না? অবশ্যই নির্বাচন চাই, কিন্তু রাষ্ট্র এবং সরকার তার ডিভিশনাল হয়। রাষ্ট্রটা গঠিত হয়। ফরাসি বিপ্লবের বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রটা যখন গঠিত হয়েছে এটা তো নির্বাচনের দ্বারা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র যখন গঠিত হয়েছে এটা তো ভোটাভুটির দ্বারা হয় না, এটা বিপ্লবের দ্বারা হয়েছে, এটা গণঅভ্যুত্থানের দ্বারা হয়েছে। আর সেখানে কিছু নীতি এসেছে। আপনি মার্কিন সংবিধানে তাকিয়ে দেখেন নীতিটা কি? খুব সহজ, আমার লাইফ, লিবার্টি এন্ড পারসুট অফ হ্যাপিনেস, এই লাইন ঘোষণা। ঘোষণা থেকে বিরাট একটা আপনাকে জাতীয় ঐক্যমতের যে কাগজ তৈরি করার কথা ডক্টর ইউনূস বলছেন, এটা আমি বিরোধী, ঘোর বিরোধী। এটা কার সঙ্গে আপনি ঐক্যমত করুন? আমরা তো জনগণের কথা শুনতে হবে। কারণ আমাদের তো কি বলার কথা ছিল 5ই আগস্টে? আমরা বলতে পারতাম যেহেতু আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, মানে আমাদের কথা তো খুব পরিষ্কার হওয়ার কথা ছিল। 1 নাম্বার হতো যে আমরা এমন কোন রাষ্ট্র চাই না যে রাষ্ট্র আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে। সকল প্রকার ফ্যাসিস্ট শক্তিকে রোধ করবার এটাই ছিল প্রথম প্রোক্লেমেশন বা ঘোষণা। উনি ছিল ঘোষণা আমাদের করতে দেন নাই, এটা তিনি ঠিক করেন। এবং তিনি কিন্তু গণঅভ্যুত্থানের ফসল, তিনি গণঅভ্যুত্থানের নায়ক নন, এটা তাকে বুঝতে হবে। ফলে আপনারা তো কোনোদিন শুনেন নাই যে ছেলে বাপের নাম দেয় নাকি? তিনি কিন্তু একটা প্রসেসের ফল মাত্র। ফলে সেই প্রসেসের ঘোষণা উনি কি করে দেবেন? এটা তো তার অধিকার নেই, এটা তো তিনি ঠিক কাজ করেন। ফলে তরুণ ছাত্রদেরকে তিনি মারাত্মক রকম বিপদের জন্য তারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কমে গেছে। ফলে মনে হচ্ছে আমরা অত্যন্ত দ্রুত বেগে কতটা বিপদের দিকে দিয়ে চলেছি, এবং যেটা বাংলাদেশে একজন বিবেকবান একজন নাগরিক হিসেবে এটা আমার বলা দরকার। কারণ আমি তরুণদের ভবিষ্যতে তাদের যে সুরক্ষার কাজটা আমার কাছে সাংঘাতিকভাবে একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা জুলাই যোদ্ধা বলছে, এরপর জুলাই যোদ্ধা ধরে ধরে ওরা মারবে, এই দায়িত্বটা কে নেবে আমাকে বুঝিয়ে বলেন আপনারা, ঠিক আছে না? আমি মনে করি এগুলো আমরা করা ঠিক নয়। তাহলে যদি আমরা ঘোষণা দিতাম, প্রোক্লেমেশন করতাম, তাহলে আমাদের 1 নাম্বার ছিল কি আমরা এমন কোন রাষ্ট্রকে আমরা এমন কোন আইন করতে দেব না যে আইনটা আমার অধিকার হরণ করে। এখন কি করে আপনি পার্লামেন্টে যাবেন 2/3 ভোটে আপনি যা ইচ্ছে তা আইন করতে পারেন? এটা তো হতে পারবে না। আপনি তো আমার অধিকার হরণ করতে পারেন না। আপনি রিজিনাল সিকিউরিটি অ্যাক্ট বানাতে পারবেন না। আপনি তো কি করে এরপরে কি নিবর্তনমূলক আইন তো আপনি করে তো অধিকার দেয়নি। আপনি রাষ্ট্রদ্রোহ আইনে এখনো লোককে আপনি গ্রেফতার করছেন কেন? আমরা একটি গণঅভ্যুত্থান করি নাই? তার রাষ্ট্রদ্রোহ আইনে বাংলাদেশে এখনো কেন কোনো বাংলাদেশের নাগরিক জেলে থাকবে? কি জন্য? কোন যুক্তিতে থাকবে? কারণ রাষ্ট্রদ্রোহ আইনটা তো ইংরেজের আইন। আমি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সমস্ত আইনকে উৎখাত করে দিয়েছি, এবং তথাকথিত কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা এই কলোনিয়াল আইনগুলো টিকে রাখি। কেন? আমরা কেন এগুলো টিকে রাখি? আমরা কি নিজেদের আইন নিজে বানাতে পারি না? আমরা কেমনি করে প্রশাসনের সম্পর্ক আমাদের হবে, আমরা কি চাই কি না চাই এদিকে আমরা পারি না? এটা তো ঠিক করার কাজ করে। তাহলে এটা একটু করতে করছে। এখন তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি যেভাবে প্রশ্ন দিয়েছেন, যেগুলো আসলে কিন্তু রাজনৈতিক দল, আমি তাকে চ্যালেঞ্জ করে বলবো যে আগে আপনাকে বলবেন তারা নির্বাচন করে আসবে, নির্বাচন পরে তোমরা নির্বাচন করো, তোমাদের রিলি নেতাকে ওই নেতা আমরা জানতে চাই সে নেতা কারা। তোমাদের নির্বাচন নেই, কাউন্সিল নেই, কিছু নেই, তোমার জাস্ট একটা ক্লাব লুট তুলতে বসে আছে বাংলাদেশে, আর আমাদেরকে মেনে নিতেও তোমরা। আর ইতিমধ্যে জনগণকে আপনি সম্পূর্ণ বোঝা করবেন।
এটা আজকে যে এটা এত বড় একটা কাজ করে, তার তো উচিত ছিল এই কথা বলা, এটা তো কষ্ট করে একটা কাজ করেছে। বা আপনি সমালোচনা করতে পারেন, আপনি কথা বলবেন। আমি শুনতে চাইতাম, আমি নিজে নয় কৃষি আন্দোলন করি, একটা কৃষককে নিয়ে আন্দোলন করি, আজকে বিশ্বের জন্য লম্বা লড়াই করছি। এবং প্রত্যেকটা কৃষক ঠিকই বলেছে, ক্যান্সার একটা, আপনি 10টা যদি আপনার দোকান দেখেন, তার মধ্যে 7টা দোকান ওষুধ, এটা হলো, এটা কি দেখে? তাহলে জনগণকে রক্ষা করে, যে লাইফ, লিবার্টি এন্ড পার্সন অফ হ্যাপিনেস, তাহলে জীবন রক্ষা করবে, জীবন রক্ষা করে তার প্রথম কাজ। তো এই কাজগুলো তো আমরা করছি না, এই কাজগুলো তো আমাদের তো বলতে হবে, তো আমরা তো তার পক্ষে রয়েছি। তো তিনি এগুলো কেন করছেন? এগুলো তো ঠিক না। এবং দ্বিতীয়ত তিনি বিনিয়োগ আনতে পারেন, খুব ভালো কথা, আমাদের বিনিয়োগের পক্ষে, আমাদের চাই বিনিয়োগ হোক, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাক, টেকনোলজি ট্রান্সফার হোক। আজকে আইসিডি সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় বিপ্লব ঘটছে, তারা আসুক, তারা এই কাজটা করুক। কিন্তু তিনি বিনিয়োগ যে করছেন, দেখুন ঘোড়া না কিন্তু গাড়ি জুড়লে হবে না, আপনি ম্যাক্রোইকোনমিক পলিসি করুন। এই যেখানে ম্যাক্রোইকোনমিক পলিসি অনেক ইঙ্গিত দেওয়া আছে, স্বাস্থ্যে কি করতে পারবে, কৃষিতে কি করে প্রস্তাব দেওয়া আছে, এরকম ম্যাক্রোইকোনমিক পলিসি খবর নেই, বিনিয়োগ আনবে। বিনিয়োগ মানে কি, যে গত এতটা বছর আমরা কাঁটা তারে বেড়ার মধ্যে সস্তা শ্রম সরবরাহকারী দেশ, আমরা সস্তায় আমাদের শ্রম বেশি, এই জন্য আমি ধরতে পারি। এটাকে অর্থনীতি বলে, দর্জির দোকানগুলি ইন্ডাস্ট্রি। আর আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বানাই দিচ্ছি। এখন তিনি চীনাদেরকে এক্সপোর্টের জোন দেবেন, আমেরিকাকে এক্সপোর্টের জোন দেবেন, এলন মাস্ককে এখন তিনি স্টারলিংক আনবেন, খুব ভালো। কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোন মানে একটা রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র বসিয়ে দেওয়া, কারণ সেখানে রাষ্ট্রের কোনো আইন খাটে না। আপনি এক্সপোর্ট প্রসেসিং জোনে শ্রমিকের কোনো আইন থাকবে না, দেশের যে আইন অনুযায়ী তার যে অধিকার পাওয়ার কথা, সে অধিকার আপনি এক্সপোর্ট প্রসেসিং জোনে পাবেন। তাহলে তোমার ম্যাক্রোইকোনমিক পলিসি কোথায়, তোমার আইনি সুরক্ষা কোথায়, নাগরিকদের সুরক্ষা তুমি কি করে দিবা? এইসব কথাবার্তা নেই। আমি বিনিয়োগ দিয়ে এটা হাইপ তৈরি করছি, বাপরে বাপ বিরাট ব্যাপার, উনি বিশ্বের এত কিছু নিয়ে আসছেন, উনি কিছু কিছু কথা বলেছেন, আমাদেরকে সাপোর্ট করি ডেফিনেটলি। আচ্ছা, নর্থ ইস্ট সঙ্গে যে কথা বলেছেন উনি, আজকে বঙ্গোপসাগর যে কথা বলেছেন, তিনি গার্ডিয়ান, অবশ্যই আমরা বাংলাদেশের গার্ডিয়ান। তো বাংলাদেশের যদি আমরা গার্ডিয়ান হতে হয়, তার প্রথম কাজ হচ্ছে যে বাংলাদেশে একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা। এখানে আমাদের জনসম্পদ অত্যন্ত প্রচুর, তো আমরা তো একটা গণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে জনগণের সৈনিক এবং সৈনিকরা নাগরিক। তা আমাদের তো নতুন করে চিন্তা করতে হবে দেশকে, যদি আমরা রিয়েলি একটা গার্ড হতে চাই। এখন তার সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ঠিক করতে আমাদের জান বেরিয়ে গেছে। এটা করে আমি কাহাতে পারবো না, সেটা করতে। তাহলে প্রত্যেককে নিয়ে তো আমাদের চলতে হবে। তাহলে মনে করবো যে এই ব্যাপারগুলো সম্পর্কে আমি বলছি, আপনাদেরকে বলছি অত্যন্ত কিছুটা, যদি আমাকে বলেন আমি কিছুটা ভীত হয়ে কথা বলবো। কারণ আমি জানি না বাংলাদেশ এই কথা কেউ খেয়াল করছে কিনা, বুঝতে পারছে কিনা। কারণ আপনারা বুঝতে না পারলে দেখুন, অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না। কারণ আমরা যারা একটু চিন্তা করি বাংলাদেশে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে হই হল্লা করে লাভ হবে না, আমাদেরকে অতি বড় অতি কথনটা কোনো কাজে লাগবে না। কাজের কাজ যে জিনিসটা, এটা আমাদের করতে হবে। 5ই আগস্টে উচিত ছিল 1 নম্বর যেটা বলেছি, ওটা 1 নম্বর কি বলেছে, যে আমাদের অধিকার হরণ করা যাবে না। 2 নম্বর নীতি হচ্ছে কি, প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস করা যাবে। এমন কোনো নীতি, এমন কোনো আইন রাষ্ট্র করতে পারবে না যাতে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস। এইটাই বইয়ের মধ্যে এটাই বলছে, আমাদের কিন্তু এটাই শুনলাম। আমি ভুল বললাম যে সুযোগ দেন, তারা এটাই বলছে। ঠিক আছে, এই দুটো নেই। 3 নম্বরটা কি, জীবন এবং জীবিকা নিশ্চিত করতে হবে। আপনি ইকোনমি করেন, আপনি বিনিয়োগ করেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে 3 নম্বর জীবন এবং জীবিকা নিশ্চিত করতে হবে। আমার জীবিকা নিশ্চিত করে দেখতে হবে। ফলে এই তো 3টা, এই যে 3টা ঘোষণা দিচ্ছি, আমি এখন ঘোষণা দিচ্ছি জনগণের পক্ষে, এই 3টে ঘোষণা যথেষ্ট হবে। তা আপনি বসে আবার দেশে জাতীয় ঐক্য, ঐক্যমত্য এইগুলো কেন করেন? এগুলো কি, এগুলো কি ঐক্যমত্য করবেন? আপনি কার সঙ্গে ঐক্যমত্য করবেন? আপনি তো বলতে হবে যে ঐক্যমত্য আমি করছি, দিস ইজ হোয়াট ইট ইজ। আমরা যে রাষ্ট্র বানাতে চাই, এই হলো রাষ্ট্র, এবার আসো তোমরা কে কে এগ্রি করে দেবো। তাহলে আমরা তরুণদেরকে বলবো, দেখো বাবা, আমি বলছি তোমার, তখনও বলেছি 5ই আগস্ট থেকে 8 তারিখ থেকে বারবার বলছি, আমরা তোমার ধীরে ধীরে তোমরা একটা বিপজ্জনক জায়গায় চলে গেছো। তোমরা যে
রাজনীতির মডেল আমাদেরকে দিচ্ছ, এটা হচ্ছে লুটেরা মাফিয়াদের মডেল, নির্বাচনী মডেল, এটা দ্বারা তোমরা কিছু করতে হবে। এই নির্বাচনী মডেল দ্বারা আমরা গণঅভ্যুত্থান করিনি, যদি হতো তাহলে বিএনপি দ্বারাই গণঅভ্যুত্থান হয়েছে তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে। তখন তো এনসিপি ছিল না। এখন এনসিপি যখন এসছে তাহলে এনসিপি আর অন্যান্য রাজনৈতিক দল তো একই জায়গায় কাতারে চলে যাবে। ওদের রাজনৈতিক দল, ওদের জনগণকে রিপ্রেজেন্ট করে। আজকে গণঅভ্যুত্থানে যারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র, তারা কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করত। এনসিপি কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করে, এটা মনে রাখতো। আমি যখন একটা দল বানাই তখন আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি, এবং তোমাদেরকে কম্পিট করতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। তোমরা জনগণের পক্ষে থাকছো, তার নির্বাচন করে কোনো বদল হবে না। ফলে আমাদেরকে যেটা ভাবতে হবে যে আমরা কি করে বাংলাদেশকে একটা নতুন ভাবে গঠন করবো। শব্দটা হচ্ছে কনস্টিটিউশনের বাংলা গঠন। তো আমরা কি করে গঠন সমস্ত ক্ষেত্রে, এটা অপূর্ব খুবই ভালো একটা কাজ। এটা আমরা তো অ্যাগ্রি করতে পারি, অনেকে ডিজাইন করতে পারি, এটা স্টার্ট হয়ে যায়, এটা শুরু করতে পারি, আলোচনা করতে পারি। অসুবিধা আমি এটা দ্বারা তোমরা আগামী দিনে বাংলাদেশকে গঠন করবার একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা লাইন ধরে ধরে কথা বলতে পারি, বিভিন্ন বিষয়ের কথা বলতে, বিভিন্ন বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আলোচনার দিক আছে, একটা আলোচনা করার আপনাদের দিক আছে। তো ঠিক আছে, আমি যেটা আপনাদের কাছে আবারও বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা সকলে, আমরা প্রথমত আমাদের একটা বড় কর্তব্য এসে যাচ্ছে তরুণদেরকে রক্ষা করা। কারণ আগামী দিনে আমি নিশ্চিত নই ওরা যেটা আমাদেরকে দিয়েছে, যে অভূতপূর্ব বিপ্লব তারা ঘটিয়েছে নেতৃত্বে, আমরা চিরজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ আমাদের প্রথম কাজ তাদেরকে রক্ষা করা। কিন্তু একই সঙ্গে তারা যদি পড়াশোনা না করে এবং একই সঙ্গে যেটা পরিষ্কার করে বুঝতে না পারে কোনটা তাদের স্বার্থের পক্ষে এবং তার স্বার্থের বিপক্ষে, তারা মহাবিপদ, এটা তারা নিজের বিপদে পড়বে, আমাদের সকল বিপদে পড়বে। ফলে এটা আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, কারণ আমি সবসময় তাদের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো। এটা তাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে যে রাজনীতি একটা ভিন্ন একটা আর্ট। এটা ইন্টেলেকচুয়ালি বলি, বুদ্ধিভিত্তিক ভাবে বলি, চেতনাগতভাবে বলি, এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা বিষয়। আপনি খেয়াল করেন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তো আমি একটু সমালোচনা করলাম, তারপরে দেখেন তাদের অনেক ইতিবাচক দিকও তাদের অবদানটা আছে। এই যে গত উৎসবটা ঘটে গেল, এই যে এটা উৎসব ছিল, চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ একসঙ্গে উদযাপিত হয়েছে, এবং এই চৈত্র সংক্রান্তির সঙ্গে আমাদের যত ক্ষুদ্র জাতি সত্তা দেখে তারা জেনে এসেছে, আমাদের তো সাধু মণ্ডলী তারা জেনে এসেছে। ফলে এই যে সকলে মিলে যে একটা গণ উৎসব করা, এই গণ উৎসবে কিন্তু গণতন্ত্র গঠন করবার সাংস্কৃতিক আন্দোলনের রূপ। এটা আমাদের রুশো বলেছে, আমরা খুব পরিষ্কার দেখি, রুশো বারবার বলছে যে কোনো জনগোষ্ঠীকে যদি তাকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে হয় এবং গণতান্ত্রিক হয়ে উঠতে হয়, তাহলে তার একটা গণ উৎসব লাগে। ফলে আমি অভিনন্দন জানাবো যে এই সরকার এমনকি অনেকগুলো ক্ষেত্রে তাদের বহু ইতিবাচক পদক্ষেপ আছে। আমাদের যে আশঙ্কাটা, সে আশঙ্কাটুকু তারা আশা করি শুনবেন এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে তারা মনোযোগ দেবেন এবং তারা আমাদেরকে সবসময় তাদের পাশে থাকবেন। কিন্তু যেটা বিপজ্জনক দেখতে পাচ্ছি আমরা, সেটাকে আমরা বিপদ আকারে আমরা চিহ্নিত করবো। আপনাদের সবার অনেক ধন্যবাদ।